ব্যস্ততা শেষই হচ্ছে না, মানে নিউ ইয়র্কে ঘোরাঘুরির পর বাংলাদেশে এসেই প্রথমেই গেলেন, মানে নিউ ইয়র্ক থেকে বাদই দিচ্ছি, ওখান থেকে মানে ট্রাভেল করছেন এবং বাংলাদেশে যখন ফিরলেন এসেই চিটাগাং এবং তারপরেই কলকাতা হয়ে গেল। তো সেই জায়গায় এই যে ট্রাভেলের এই সময়টা কেমন কাটছে, এটা দিয়ে শুরু। প্রথমেই ধন্যবাদ জানাবো সকল দর্শকদেরকে, কারণ আজকে তাদের ভালোবাসায় হয়তো বা এই ব্যস্ততা, কারণ তারা যদি না চাইতেন। একটু প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমার সকল দর্শক ভক্তবৃন্দ যারা আছেন, আমার শুভাকাঙ্ক্ষীদেরকে, কারণ তাদের চাওয়াই ব্যস্ততা। তারা যদি না চাইতেন হয়তো এই ব্যস্ততা কখনোই আমার জীবনে আসতো না, বা আমি সেই ব্যস্ততার মাঝে নিজেকে ডুবে রাখতে পারতাম না। তো ঠিক সেইভাবেই কলকাতার পঞ্চম জাতীয় চলচ্চিত্র উৎসবে, যেখানে আমার প্রথম প্রযোজিত একটি সিনেমা লাল শাড়ি সকলেই জানেন, তারপরে কলকাতা থেকে একদম সোজা চিটংয়ে আদি মহিমন কাঞ্জিলালের একটি শোরুম ওপেনিং করেছি, এবং সেইখান থেকে আমাদের সকলের প্রিয় দুজন মানুষ, বারিশা হক এবং সীমান্ত, তো আলভি সীমান্ত, তো ওদের দুইজনেরই ভালোবাসায় গড়ে উঠেছে আশকোনাতে একটি সাফি রেস্টুরেন্ট, যেটার উদ্বোধনী অনুষ্ঠানে আজকে আমি এসেছি। তো সব কিছু মিলে সকলের ভালোবাসায় এটাই ইম্পর্টেন্ট, আমি সকলের কাছে কৃতজ্ঞ। দিদি একটু জানতে চাই, আসলে কলকাতায় গেলেন, কলকাতায় জানতে চাই, যেটা জানতে চাই সেটা জানবো আস্তে আস্তে। আমি কিন্তু কিছু বলিনি। কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আপনার লাল শাড়ি, বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে আপনার লাল শাড়ি প্রদর্শিত হয়েছে, এই বিষয়টা একটু জানতে চাই। সেখানকার দর্শকদের কেমন, মানে লাল শাড়ি শেষই হচ্ছে না, লাল শাড়ির যে রেশ বলি, আবর্তন বলি, কোনো কিছুই শেষ হচ্ছে না, রেশটা এখনো রয়ে যাচ্ছে এবং আগামী দিনেও রয়ে যাবে। তো সেই রেশটা আসলে কলকাতায় কতটুকু এসেছে? আমি একটু ভয়ে ছিলাম, প্রথমেই বলি একটু আতঙ্কে ছিলাম, কারণ লাল শাড়ি অনেক সময় আমার এই সিনেমাটা ঈদে রিলিজ হয়েছে, তো আমি তো বেশ অনেক বছর ধরেই কাজ করছি, হেলদি কম্পিটিশন হয়েছে সিনেমা নিয়ে, সেটা একজন চলচ্চিত্রের মানুষ হিসেবে আমার কাছে ভীষণভাবে কাম্য ছিল। তো এইবারে ঈদটা আসলেই আমি মনে করি আমার না, চলচ্চিত্রের জন্য একটা বড় স্পেশাল একটা ঈদ হয়েছে, কারণ একদম উৎসব মুখর একটি ঈদ পালন হয়েছে। তো আমার মনে একটু কষ্ট ছিল যে অনেকেই না আমার এই লাল শাড়ি সিনেমাটা রিলিজ হয়েছে বলতেন না বা বলতে চাইতেন না। তো সেই জায়গাটাতে না খুব মানে ভালো লাগাও কাজ করতো, যে ঠিক আপনাদের মতো যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন তারা তো আমাকে প্রেজেন্ট করতেন, এটা আমার কাছে পরম সৌভাগ্যের, এবং দর্শকদের যে রেসপন্স পেয়েছি সেটা আমার কাছে কম কিসে। এই সব কিছু মিলে মনে হয়েছে যে এবার তো পঞ্চমতম একটা উৎসবে অনেক সিনেমা এসেছে, সেই ভিড় আত্মবিশ্বাসী ছিলাম, দর্শকদের প্রতি ভালোবাসার জায়গাটাও আমার অনেক বেশি আস্থা, কিন্তু তারপরেও না মানে নিজেদের মানুষের কাছে অনেক সময় আমার ওই জিনিসগুলো শোনা যেত যখন। তারপরে আমি যখন নামলাম এবং আমি হলে গেলাম, হলে গিয়ে যখন নন্দনে প্রদর্শিত হয়েছে, হলে গিয়ে যখন দেখেছি হাউসফুল এবং প্রত্যেকটা দর্শক আমার লাল শাড়িকে ভীষণ প্রশংসা করেছে, তাদের একটিমাত্রই কথা ছিল যে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্যটা হারিয়ে গিয়েছে, কারণ আমরা কিন্তু শাড়ি পরি, আমরা প্রত্যেকটা মেয়েই শাড়ি পরি, কিন্তু শাড়িটা কোথা থেকে তৈরি হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো ওই জায়গা থেকে ওটা নিয়ে নন্দনে আমার লাল শাড়িটা দেখেছেন, সেই দিনে অনেক ভালো লাগা কাজ করেছে এবং প্রত্যেকটা দর্শকের কাছে সেই উৎসব মুখর একটা ভালোবাসা পেয়েছি। দিদি করলেন, দেখলাম সুপারস্টার শাকিব খান, জয় আপনি একসাথে করলেন, তো সেই বিষয়টা একটু জানতে চাই। আসলে এই একটা ভিডিওতে আমরা দেখলাম মোটামুটি বাংলাদেশের সবাই মনে করছে যে শাকিব খান হচ্ছে, তারা আবার একসাথে সংসার করছে, এরকম একটা মানে আনন্দ আপনাদের ভক্তদের মধ্যে বয়ে বেড়াতে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে যদি বলতেন। ভক্তরা দেখেছেন, আমার মনে হয় যে দেখেছেন, আমার তো বলার কিছু নেই। আর সেই জায়গা থেকে এটা তো কাজের জায়গা না, এই কারণ আমি মনে করি আমাদের দর্শকরা সবসময় আমাকে পছন্দ করে কাজের জায়গা থেকে। আজকে আমি লাল শাড়ি বানিয়েছি বা এই যে সিনেমা, এই যে আমি আমার কথাই বলি, আমি যেমন ব্যক্তি অপু বিশ্বাস, আমাকে কিন্তু দর্শক চেনে যে আমি একজন সিনেমা করেছি, এত বছরের কেরিয়ার, তারপরে কিন্তু অপু বিশ্বাস নামটা এসেছে। আর প্রত্যেকটা হয় কি যে একজন সেলিব্রিটির ব্যক্তি জীবনে যে কেউ মানুষই একটু জানতে চায় তারা কিভাবে খেলো, যেমন আমি
একটা সময় যখন শাহরুখ খানকে পছন্দ করতাম তখন আমি ভাবতাম যে শাহরুখ খানকে আদৌ ঘুমায়, উনি কি রাইস নেন, বা উনি কি আমাদের মতো সকালে উঠে ব্রাশ করেন। তো এটা আসলে ভক্তদের চাওয়া। তারপরেও কিন্তু বেলা শেষে যখন শাহরুখ খানের কুচকুচ কোথায় আসতো তখন কিন্তু হুমড়ি খেয়ে দেখতে যেতাম। তো সেই জায়গা থেকে আমার কাজের জায়গাটা দর্শক যেমন দেখতে পছন্দ করে, আমিও বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমার কাছে মনে হয় যে ব্যক্তি জীবনের ওরকম আহামরি কোনো গল্প নেই যে যেটা আমার দর্শকদের কাছে প্রকাশ করার কিছু আছে। কোথায় কোথায় ঘুরলেন আমেরিকাতে গিয়ে? না, ওটা তো আসলে ওটা আসলে আমেরিকা তো একটা স্বপ্নের দেশ। তো ওই জায়গায় ঘোরার জায়গাটা মানে সব জায়গায় আমার মনে হয় যে আমেরিকাতে যারা গিয়েছেন তারা রাস্তায় হাঁটতে গেলেও ঘোরার জায়গা, তো ওরকমই ঘোরা হয়েছে। প্রিয়তমা দেখেছেন? হ্যাঁ, প্রিয়তমা সেটা কি দেখেছি। আমেরিকাতে গিয়ে দেখেছেন নাকি? না, আমি দেখেছি আসলে লায়ন সিনেমা হলে, তখন লাল শাড়িটা রিলিজ হয়েছিল, তখন কি প্রিয়তমা দেখেছি। আর এরপর তো লাল শাড়ি নিয়ে তো প্রচুর দেখেছি, প্রচুর ইয়ে করেছি। আর বাকি যে সিনেমাগুলো ছিল আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি দেখবো, বেসিক্যালি আমি সময় এখনও করে উঠতে পারিনি, তবে এইটুকু বলছি বাকি সিনেমাগুলোও দেখবো। আমরা তো ধারণা করেছিলাম যে আমেরিকাতে গিয়ে শাকিব খানের সাথে একসাথে বসে প্রিয়তমা দেখেছেন কিনা, বা সেখানে আসলে শাকিব খানের প্রিয়তমা নিয়ে দর্শকদের কেমন? হ্যাঁ, তবে এইটা শুনেছি যারা যারা আমি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম, দেখেছেন হয়তো বা, যে একটা সেলিব্রিটি নাইট ছিল উইথ অপু বিশ্বাস। তো ওই প্রোগ্রামের মাঝে অনেক দর্শকদের মধ্যে আমি ওই ধরনের উন্মাদনা দেখেছি যে তারা প্রিয়তমা দেখেছেন এবং প্রিয়তমা নিয়ে আমার সাথে অনেক কথা বলছেন যে আপু খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, আপনাকেও দেখেছি। তো সেই মোমেন্টে কিন্তু তারা আমার ওই যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামে কিন্তু তারা লাল শাড়িটাও দেখতে চেয়েছে। তো আমি বেসিক্যালি একটা লাল শাড়ি নিয়ে গিয়েছিলাম, আমি ওখানে আমার ট্রেলারটা দেখেছি। তো ওনারা চেয়েছেন বা চাচ্ছেন আমেরিকান বাসীরা লাল শাড়িটাও যেন আমেরিকাতে রিলিজ হয়। আমাদের বাংলা চলচ্চিত্রের বিশেষ করে বাংলা ভাষাভাষীর মানুষ যেখানে যে প্রান্তে আছে তারা কিন্তু বাংলা সিনেমা দেখছেন বা দেখার আগ্রহ প্রকাশ করছেন। একটু জয়ের কথা জানতে চাই। বাবার সাথে সন্তানরা সবসময় প্রতিটা মুহূর্ত আসলে তাদের একদম স্মৃতি চারণের মতো মুহূর্ত হয়ে দাঁড়ায়। সেই সুবাদে যদি বলি যে শাকিব খান এবং তার ছেলে জয় খুব সুন্দর সুন্দর মোমেন্ট ক্রিয়েট করেছে এবং দর্শকরাও কিছু দেখেছে, এবং যতটুকু আসলে দেখানো হয়েছে ততটুকু দেখেছে। এবং যদি একদম অন্তরের থেকে কথা বলা হয়, তারা খুবই খুশি বাবা ছেলের এই খুনসুটি, এই ভালো মুহূর্ত, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি। জয়ের কথাটা একটু জানতে চাই, তার বাবার সাথে যে ক্রিয়েশনগুলো তৈরি হয়েছে তার যে ভালো লাগে নিশ্চয়ই আপনার থেকে কেউ ভালো বলতে পারবে না। না, এটা এখন জয় অনেক ভালো বলতে পারে, অনেক ভালো বোঝাতেও পারে। তো হ্যাঁ, দুজনের মধ্যে তো অনেক ভালো বন্ধুত্ব, এটা আমি আগেও বলে এসেছি, এখনও বলছি। মানে তাদের মধ্যে আসলে রিলেশনটা কিন্তু ওই বাবা ছেলে না, তাদের মধ্যে রিলেশনটা আসলে দুই বন্ধুর মতো। সো ওই রকম দুই বন্ধু যখন পাশাপাশি কাছাকাছি থাকে তার থেকে আর সুন্দর পৃথিবী তো আর সৃষ্টি হয় না। তো সেটাই হয়েছে তাদের মাঝে। দুই বন্ধুর মানে মধ্যমণি তো আপনি আসলে তো সেই বিষয়টা একটু যদি বলেন। কি বিষয়? মধ্যমণি 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 ওর বিষয় কি আছে? বিষয় তো বিষয় যাচ্ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক নাই দিদি, বিভিন্ন সময় দেখছি মানে সোশ্যাল মিডিয়ায় জয় তার বাবাকে পুতুল করে ফেলছে। সেই গিফটগুলো কি ছিল? আচ্ছা, পুতুলটা যেটা হয়েছিল আমি আসলে একটু মজার বশেই বলেছি, কারণ প্রচুর খেলনা কিনতো সে, প্রত্যেক দিন একটা দুটা করে খেলনা কিনতো। তো ওই ব্যাপারটা আসলে মজার ছলে বলে যে তার পকেট ফাঁকা করে দিচ্ছে, কিন্তু একটাও কাজের নয়, কারণ খেলনাগুলো সকালে কিন্তু বিকেলে ভেঙে ফেলতো। আর তার একটা বদ অভ্যাস জয়ের, সেটা হচ্ছে যে স্ক্রু ড্রাইভার নিয়ে যে কোনো কিছুই খুলে এলোমেলো করে ফেলে, সেটাকে সে জানতে চেষ্টা করে, আবার ওটাকে ঠিকঠাক করে ফেলে। তো ওইটা নিয়ে আসলে মজার ছলেই বলা। জয়ের আম্মুকে কি গিফট করেছে? জয়ের আম্মুকে কি গিফট করবে? জয়ের আম্মুকে তো মানে যদি স্পেসিফিক বলাই হয় শাকিব খানকে ঘিরে, তো অবশ্যই জয় আমার জন্য সবচেয়ে বড় একটা গিফট। আপু, একটা ছবি আমরা দেখলাম যে খুব মানে সারা ফেলেছিল যে বেঞ্চেতে হচ্ছে জয় বসে আছে, রাস্তায় সুপারস্টার শাকিব খান বসে আছেন। তো এই ছবি রহস্যটা একটু জানতে চাই, এবং আমাদের যত ধারণা যে ছবিটা ক্লিক করেছেন। আচ্ছা, এই ছবিটা নিয়ে আমি গণমাধ্যমে এটুকুই বলতে চাই, আমাদের অনেক গণমাধ্যম কর্মীরা আছেন যারা আমাদের খুবই কাছের, খুবই ভালোবাসার মানুষ, আমাদের বড় ভাই বোন, নিজেদের মানুষ। বেসিক্যালি একটি ছবিকে যদি আমরা প্রফেশনালি দেখি তাহলে অনেক মন্তব্যই করা যায়, আর যদি পার্সোনালি বা ভালোবাসার জায়গা থেকে দেখি, আবদার জায়গা থেকে দেখি, তাহলে আসলে কোনো ভাষাই ওখানে বলার থাকে না। শুধুমাত্র হয়তো বা এখন ফেসবুকে কিছু ইমোজি আছে, হয়তো লাভ ইমোজি ছাড়া কিছুই বলার ভাষা থাকে না। তো অনেকেই ছবিটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি করেছে, যাদের কাছে যে ধরনের কথাবার্তাগুলো একদমই আশা করা হয়নি, কারণ জয় একটা বাচ্চা মানুষ, বাচ্চা মানুষ
ভালোবাসার জায়গা যে কোনো কাছে, যে কোনো মানুষের কাছে চাইতে পারে এবং যে কোনো মানুষই তাকে দেবে। তো এটা একজন মা হিসেবে আমার ভীষণ খারাপ লেগেছিল। এনিওয়েজ, আর ছবিটার যেটা পেছনের খবরটা হচ্ছে কি, জয় আসলে খাবার খাচ্ছিল একটা রেস্টুরেন্টে। ও ভীষণ নাগেট খেতে পছন্দ করে। তো নাগেট খেতে খেতে তার হঠাৎ করে মনে হয়েছে যে সে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, ঘুমাবে। তো বেঞ্চে শুয়েছে। তো বেঞ্চে শুয়ে হঠাৎ করে সে তার বাবাকে ডাকছিল যে বাবা তুমি এখানেই বসতে হবে, কারণ বেঞ্চে শুয়ে তার জায়গাটা নাই। বেসিক্যালি বাবাকে উপরেই বসাতো। তো বেঞ্চে বসানোর পর স্পেসটা ছোট হয়ে গেছে, আর জয় তো বেশ লম্বা টম্বা হয়ে গেছে, বেঞ্চটাকে ফিল আপ করে ফেলেছিল, সেখানে বসছে। তো তখন আমার মনে হয়েছিল বাহ, দারুণ তো একটা ছবি, একটা ক্যাপচার করি, দ্যাটস ইট। এখানে আহামরি কোনো, অনেকেই বলেছে যে আমেরিকাতে নাকি হোমলেস থাকে, এটা তার প্রতীক ছবি, এই সেই, মেয়রকে ডেকেছেন, তারপর একই অবস্থা, একই দেখলেন আমাদের এই কাছের মানুষরা। তো যারা যারা লিখেছেন তাদের ঘরেও সংসার, সন্তান আছে, তারাও ভালোবাসাটা এভাবেই দেয়। তো আমি এটুকু বলতে চাই যে আসলে বাবা তো বাবাই, বাবার অন্তরে বা সন্তানের ভালোবাসাটা থাকে, এবং সন্তানের ভিতরে কিন্তু বাবার ভালোবাসাটা থাকে। সেটাকে সবসময় এনে একটা ভিউ বাড়ানো বা একটা কন্ট্রোভার্সির 2-4টা কমেন্টস বাড়ানো, এটা আসলে ভালো ভালো মানুষ বা ভালো পরিবারের ইয়েটা দেখায় না। এটা আমার খুব কষ্টের জায়গা থেকে, যেহেতু সুযোগ হয়েছে তাই আমি কথাটা একটু বললাম। থ্যাংক ইউ। মুসাফির নিয়ে এবার একটু জানি। মুসাফির নিয়ে জানতে চাই যে খেতে আসলে